এই, কারা আপনারা? ওদের থেকে দূরে সরুন বলছি। এনি আর মিনি একে অপরের দিকে তাকালো। এইবারের মানুষগুলো বড়ই অদ্ভুত, এরকম করে কেন? কিছু বলার আগে নীলাপ এগিয়ে এসে বলে, তোমার বোন এদেরকে পাঠিয়েছে ওদের খেয়াল রাখার জন্য। কথাটা শুনে যারা একটু স্বস্তি পেল। যাক, এখন সে একটু নিশ্চিন্ত মনে নিঃশ্বাস নিতে পারছে। এনি জিদানকে দেখে এগিয়ে এসে বলল, এই বাচ্চাটা আবার কে? যারা হাসি মুখে বলল, আমার বাচ্চা, ওর নাম জিদান, আর আমি হলাম যে আপনাদের পাঠিয়েছেন তার বোন। এনি আর মিনি অবাক হলো। কিন্তু কুইনের তো কোনো ভাই বোন নেই, আপনি কিভাবে ওনার বোন হলেন? যারা বুঝতে পারলো এরা ত্রানার কথা বলছে। যারা কথা ঘুরিয়ে বলল। এবার এনি আর মিনি বুঝতে পারলো যদিও রাফিদ চৌধুরী এই বাড়িতে কে কে আছে সে বিষয়ে তাদেরকে জানিয়েছিল, তবে একটু যাচাই করে নিল। মিনি বলল, জিদানকে কোলে নেওয়া যাবে? কথাটা শুনে যারা অবাক চোখে তারাকায়। এনি বলে, আসলে বাচ্চা কাচ্চা আমাদের অনেক ভালো লাগে। নীরা নৌসি তো ঘুমোচ্ছে, তাই ভাবলাম। যারা জিদানকে এগিয়ে দিয়ে বলে। মিনি জিদানকে কোলে নিল। নীলাপ একটা শ্বাস ফেলে ফ্রেশ হতে নিজের রুমে চলে গেল। তরু সবেমাত্র শাহ নিয়ে বাইরে বেরিয়েছে। হঠাৎ সে লক্ষ্য করলো তার তলপেটের সেলাই থেকে রক্ত পড়ছে, সে সাথে প্রচুর ব্যথা করছে। সাদা বাথটব তার পেটের অংশের দিকটা লাল হয়ে গেছে। সে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে লিজার নম্বরে কল দিল। সেদিন নিজের ফোনটা আশ্রমের ভেঙে ফেলেছিল সে। এটা জানার পর রাফিদ চৌধুরী তার দুটো ফোনের মধ্যে একটা তরুকে দিয়ে দিয়েছেন। পরে টাউনে গেলে তরুর পছন্দ অনুযায়ী ফোন কিনে নিতেও বলেছেন। লিজা দরজায় নক করতেই তরু গিয়ে দরজা খুলে দেয়। কি হয়েছে তরু? লিজা আর কিছু বলতে পারল না। তরুর বাথটব দেখেই সে ব্যাপারটা বুঝতে পারল। আই থিঙ্ক জার্নি করার কারণে এমনটা হয়েছে। ওয়েট কর, আমি ডাক্তার নিয়ে আসছি। কয়েক মিনিটের মাথায় ডাক্তার এসে সেলাই করার স্থানটি ব্যান্ডেজ করে দিল। আফটার অল অন্তত 2-3 দিন রেস্ট নেওয়া উচিত, নইলে সেলাই কাঁচা হয়ে আবারও এরকমটা হতে পারে। তরু কিছুই বলল না। ডাক্তার চলে গেল। লিজা তরুর পাশে বসে ভর্ত গলায় বলল, তুই এই অবস্থাতেও এতটা স্বাভাবিক আছিস কিভাবে? তোর জায়গায় আমি হলে কেঁদে কেটে একাকার করে ফেলতাম। তরু বালিশে হেলান দিয়ে বসলো। এসব বাদ দে, আয়ু কোথায়? লিজা একটা বাঁকা হাসি দিয়ে বলল, বেচারিকে আবারও আমাদের কন্ট্রোলে নিয়ে এসেছি। আগেরবার তো জানতো না যে কাদের পাল্লায় পড়েছে, কিন্তু এবার জানে। এবার ওকে দিয়েই বাকি কাজগুলো করানো যাবে। 2 দিন পর আকাশে পাখিদের সমাগম। সারাদিন এদিক সেদিক ওড়াউড়ি করার পর বাড়িতে ফেরার তোড়জোড় জানান দিচ্ছে। এখন ধরনের বুকে সন্ধ্যা নেমে এসেছে। তরু কোথাও যাওয়ার জন্য রেডি হচ্ছিল। বড় বড় আলমারিটা থেকে একটা কালো রঙের লুজ শার্ট বের করে গায়ে জড়িয়ে নিল। সেই সাথে পুরনো স্টাইলের স্কিনি রিপোর্ট ডেনিম প্যান্ট, চুলগুলো উঁচু করে পনিটেল করা। তরু গুনগুনিয়ে গাইছে, মন চায় শুধু সেই কথা বলতে, মন চায় শুধু একসাথে চলতে, মন চায় শুধু সারাদিন খেলতে তোমাকে। আজ মন চায় কাছাকাছি এসে শুধু তুমি আমি পাশাপাশি বসে। আজ মন চায় বলি হেসে হেসে তোমাকে। এ মনের যত আশা, স্বপ্ন আর ভালোবাসা বলতে চায় তোমায় ডেকে কেন সেই কাছে আসা। ভালোবাসি ভালোবাসি শুধু তোমাকে। আই লাভ ইউ মাই লাভ। শেষবারের মতো আয়নে নিজেকে দেখে ফোনটা পকেটে ঢুকিয়ে সিঁড়ি বেয়ে নেমে এলো ড্রয়িং রুমে। তারপর সোজা চলে গেল তাদের সিক্রেট বাংকারে। সেখানে গিয়ে বসতেই নিকোলাস এক গ্লাস হুইস্কি এগিয়ে দিল তরুর দিকে। তরু সেটা হাতে নিয়ে সামনে বসা সোফায় আয়েশি ভঙ্গিতে বসলো। ডান পাশে বিভান আর লিজা দাঁড়িয়ে আছে, বাম পাশে আভিক দাঁড়িয়ে আছে। তরু হুইস্কিটা নিয়ে না খেয়ে পাশের টেবিলের উপর রেখে দেয়। এখনো খাবি না? লিজা চোখের ইশারায় আবিককে চুপ থাকতে বলল, কারণ সে বুঝতে পেরেছে তরু কেন এসব খাবে না। ওকে আন বলতে নিকোলাস আয়ুকে এনে তরুর পায়ের সামনে ফেলল। আয়ুর হাত পা বাঁধা। সেদিন হসপিটাল থেকে বেরোনোর সাথে সাথেই তরুর লোকেরা তাকে কিডন্যাপ করে এনেছে, কারণ তরুর অবর্তমানে আয়ু খান ম্যানশনে থাকবে। সেটা খান ফ্যামিলির সদস্যের জন্য সেফ ছিল না। ওর হাত পা খুলে দে। নিকোলাস আয়ুর হাত পা খুলে দিতেই আয়ু হাসতে লাগলো। তুই অনেক বড় কাওয়ার্ড তরু, আমাকে পেছন থেকে আক্রমণ করেছিস। এত সাহসী হয়ে থাকলে জসিম আর জমশেদ পর্যন্ত পৌঁছে দেখা। কথাটা শুনে তরু উঠে দাঁড়ালো।
তারপর আয়ু চারিদিকে ঘুরতে ঘুরতে বলল, তোর মতো একটা নর্দমার কীটকে সামনে থেকে আক্রমণ করলেই কি আর পেছন থেকে আক্রমণ করলে কি তুই কি নর্দমার কীট থেকে পরিবর্তন হয়ে যাবি? আয়ু ভীষণ রেগে গেল। আমাকে ভয় দেখাস না, কারণ তুই আমাকে মারতে পারবি না। আমার উপর এতটা বিশ্বাস তোর? বিশ্বাস নয়, এটাই বাস্তব, কারণ মারার হলেও অনেক আগেই মেরে ফেলতি। সেটা অবশ্য ঠিক বলেছিস, তবে টর্চারও যে করব না ততটাও ভালো নই আমি। আমাকে মেরে ফেলার চেষ্টা করেছিলি, সেই জন্য শাস্তি অবশ্যই পাবি। তরু বিভান, লিজা আর আভিকের দিকে তাকিয়ে বলল, ওকে কি শাস্তি দেয়া যায় বলতো? ওর শরীরে আগুন লাগিয়ে দিন আলফা। ওকে 5 মিনিট পানিতে চুবিয়ে রাখুন। ওদের তিনজনের কথা শুনে আয়ু একটা শুকনো ঢোক গিল। তো বল কোন শাস্তিটা তোর পছন্দ হয়েছে, সেটাই দেব তোকে। এসব শাস্তি নাকি মেরে ফেলার ফোন দিই? তোদের শাস্তি মনে হয় ওর পছন্দ হলো না। যা, আমি তোর শাস্তি নির্ধারণ করছি। নিকো নিকো, ব্রিং দ্যাট নেকলেস। নিকোলাস একটা নেকলেস এনে তরুর হাতে ধরিয়ে দিল। নেকলেসটা অনেক সুন্দর, চকচক করছে, চোখ ধাঁধানো সুন্দর। তরু নেকলেসটা আয়ুর সামনে ধরে বলল, খুব সুন্দর তাই না? আয়ু মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। ডু ইউ ওয়ান্ট দিস? আয়ু মন্ত্রমুগ্ধে নেয় মাথা নেড়ে হ্যাঁ বলল। তরু সহ বাকি সবাই জানে যে আয়ু কতটা লোভী টাইপের মেয়ে। বাকি তিনজনের মধ্যে লিজা তো বহু কষ্টে নিজের হাসি চেপে রেখেছে। তরু নিজের লিপস বাইট করে নেকলেসটা আয়ুর কোলের উপর ফেলো। আয়ু নেকলেসটার সামনে নিয়ে দেখলো নেকলেসটার মধ্যে অনেকগুলো ডায়মন্ড রয়েছে, যার জন্য নেকলেসটা এত বেশি চকচক করছে। তরু একটা বাঁকা হাসি দিয়ে বলল, ওয়েট। আয়ুর সাথে সাথে নেকলেসটা গলায় পরে নিল। তরু পুনরায় সোফায় গিয়ে বসলো। ইউর টাইম স্টার্ট নাও। কথাটা শুনে আয়ু অবাক চোখে তরুর দিকে তাকায়। তোর হাতে 3 দিন সময় আছে, তার ভেতরে তুই নিজেই জসিম আর জমশেদকে মারতে হেল্প করবি। আর নয়তো তোর গলার নেকলেস টিমে বোম ফিট করা আছে, বাটন প্রেস করা মাত্রই তুই শেষ। তরু কথাটা শুনে আয়ু নেকলেসটি খুলে ফেলতে নেয়। তার আগেই তরু ফের বলে ওঠে, ডোন্ট টাচ ইট। ওটা কোনোভাবে ছিঁড়ে গেলে বা খোলার চেষ্টা করলেও বোম ব্লাস্ট হয়ে যাবে। তরু, তুই এরকমটা করতে পারিস না, তুই আমাকে মারতে পারিস না। আমি তোকে মারবো না তো, তুই নিজেই নিজেকে মারবি। আমাদের কথা অনুযায়ী কাজ কর, তোর কিচ্ছু হবে না। আর মনে রাখিস, এই নেকলেসে ক্যামেরা আর মাইক্রোফোনও সেট করা আছে, তাই চালাকি করার চেষ্টা করলে যে কোনো কিছু হয়ে যেতে পারে। তাছাড়া জসিম যদি জানতে পারে যে তুই আমাদের কাছে বন্দি ছিলি, তাহলে ও নিজেই তোকে মেরে ফেলবে। তোর নেকলেসটাকে চোখ দিয়ে ইশারা করা মাত্রই নেকলেস আয়ুকে নিয়ে যায়। তারপর আয়ুকে স্প্রের মাধ্যমে অজ্ঞান করে মিডলাইট ব্রিজের উপর রেখে আসে। খাটের সামনে একটা বড়সড় দোলনাতে নীর আর নৌশি ঘুমাচ্ছে। কিছুক্ষণ আগেই এনি আর মিনি ওদেরকে ঘুম পাড়িয়ে রেখে গেছে। নীলাপের ঘুম আসছে না, সে দোলনার সামনেই বসে আছে। নীলাপ 1 মাসের জন্য ছুটি নিয়েছিল, কিন্তু সে আগামী কাল থেকে কাজে জয়েন হবে বলে ঠিক করেছে। বাড়িতে বসে থেকে সে কী বা করবে? নীলাপ নীর আর নৌশির দিকে বেশ খানিকক্ষণ তাকিয়ে রইল। বাচ্চা দুটোকে দেখলে তার তরুর কথা আরও বেশি মনে পড়ে। তরু, কেন হারিয়ে গেলে এভাবে? একবার কি পারতি না আমাদের জন্য নিজের একো জেদকে সাইডে রেখে সবার কাছে ভুল স্বীকার করে মাপ চাইতে? মুহূর্তে তরু বলা কিছু কথা নীলাপের মনে পড়ে। তরু বলেছিল যারা নেহা আবুকে খুন করেছিল তারা নাকি আবার আসবে। এই কথা তরু কেন বলেছিল? নীলাপ আর কিছু ভাবতে পারল না। দৃঢ় পায়ে আলমারির দিকে এগিয়ে গেল। তারপর নেহার ছবিটা বের করলো। আপু, তরুর হয়ে ক্ষমা চাইছে আর ভাই হয়ে ক্ষমা চাইছে। তোমার খুনিকে আমি মারতে পারিনি আপু, তুমি কি ক্ষমা করতে পারবে আমাকে? আমি কি করবো আপু? নীর ও নৌশে যে তরুর উপর নির্ভরশীল, আর সত্যি বলতে আমি ওকে মারতে পারবো না। আমাকে ক্ষমা করে দাও। তবে দেখো না, তরু বেঁচে থেকেও কিন্তু ভালো নেই, ও অনেক কষ্টে আছে, আমিও আছি। আমি তরু, নীর, নৌশে, আমরা 4 জনই কষ্টে আছে। আমরা কি কম শাস্তি পাচ্ছি বলো? নীলাপ ছবিটা রেখে বেলকনিতে এসে দাঁড়ালো। আকাশের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেল। তার দৃষ্টি আকাশে পানে নিবদ্ধ হলো। একজোড়া চোখ সম্পূর্ণভাবে তার দিকে নিবদ্ধ ছিল। হ্যাঁ, তরু আজকে এসেছে নীলাপকে দেখতে। বাগানের সাইডে বড় পাইন গাছটা নিচে দাঁড়িয়ে গভীরভাবে নীলাপের গতিবিধি পর্যবেক্ষণ করছে সে। আজ আবারও তুমি সেই দিনের মতো কষ্ট পাচ্ছ, কিন্তু সেই দিন আর আজকের মধ্যকার তফাৎ এটুকুই যে সেদিন আমি তোমাকে বুঝতে পারিনি, আর আজ আমি তোমাকে সবচেয়ে ভালো বুঝি। সেদিনও তুমি আমার জন্যই কষ্ট পেয়েছিলে, আর আজ আমার জন্যই পাচ্ছ। তবে আর মাত্র 3 দিন,
নীলাপের হঠাৎ মনে হতে লাগলো তরু আশেপাশে কোথাও আছে। সে চোখ সরিয়ে সরাসরি তরুর দিকে তাকালো। পূর্ণিমা হতে তরুকে সে আবছা আবছা দেখতে পাচ্ছে। তোর যখন বুঝতে পারলো যে নীলাপ তাকে দেখে ফেলেছে, সে নিজের হুডিটা ভালোভাবে টেনে নিল। নীলাপ তো তরুকে দেখা মাত্রই উল্টো ঘুরে দৌড়ে তরুর কাছে আসতে লাগলো। নীলাপ সিঁড়ির স্টেপগুলো ডিঙ্কি 1 মিনিটের মাথায় বাগানে এসে পৌঁছালো, কিন্তু তরু ততক্ষণে চলে গেছে। নীলাপ পাগলের মতো তরুকে খুঁজলো, কিন্তু কোথাও পেল না। এক বুক হতাশা নিয়ে নীলাপ নিজের কক্ষে ফিরে গেল। পরের দিন বিকেলবেলা, হায়দার ম্যানশন। আয়ু ডার্লিং, তুমি গত 4 দিন কোথায় ছিলে? তোমার ফোন বন্ধ ছিল কেন? আয়ু জসিমের জন্য ড্রিঙ্কস রেডি করতে করতে বলল, বেবি, আমার মা একটু সুস্থ ছিল, আমি তাকে নিয়ে হসপিটালে ছিলাম, আর সেখান থেকেই আমার ফোন চুরি হয়ে গেছে। বলতে বলতে আয়ু ড্রিঙ্কসটা জসিমের হাতে ধরিয়ে দেয়। তুমি চিন্তা করো না ডার্লিং, আমি তোমাকে নতুন ফোন কিনে দেব। আয়ু জসিমের গলা জড়িয়ে ধরে বলে, বেবি, তুমি সত্যি বলছো? জসিম আয়ুকে লিপ কিস করতে যাবে, তখনই জমশেদ আর সাফেদ জসিমের কক্ষে প্রবেশ করে। জমশেদকে দেখে বোঝা যাচ্ছে কোনো একটা সিরিয়াস বিষয় নিয়ে আলোচনা করতে এসেছে। জমশেদ আর সাফেদ সোফায় বসে। শত চেষ্টার পরও তরুলতা এহসানের ছেলেমেয়েকে মারা গেল না। বস, হসপিটালে পুরো এরিয়াতেই যখন গার্ড ছিল, তাই সেখানে হামলা করাটা বোকামি হতো। তাহলে এখন কিছু করো। শুনলাম তরুলতা নাকি খান মেনশন থেকে একেবারে মতো চলে গেছে, তবে তার ছেলে মেয়ে নাকি খান মেনশনে আছে। জি স্যার, খবরটা সত্য, কিন্তু তাদের বাড়ির এরিয়াটা পুরোপুরিভাবে তরুলতার কন্ট্রোলেই আছে। বাড়ির প্রত্যেকটা মেম্বারের সাথে সিক্রেট বডিগার্ড রাখা হয়েছে। কিছু তো একটা করো সাফেদ। জমশেদ এবার আয়ুর দিকে তাকিয়ে বলল, তুমি এতদিন কোথায় ছিলে? আয়ু জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, স্যার, আমার মা অসুস্থ ছিল, তাই এই কয়েকদিন আমি তাকে নিয়ে হসপিটালে ছিলাম। তো আজকে খান ম্যানশনে যাও আর ওদেরকে মারার চেষ্টা করো। নীলাভ আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে স্যার। যদিও নীলাভ এরকম কিছুই করেনি, তবু আয়ু তরু শিখিয়ে দেওয়া কথাগুলোই বলেছিল। এখন কি তাহলে হাত পা গুটিয়ে বসে থাকবো? এই মাঝে সাফেদ বলে ওঠে, আমার কাছে একটা প্ল্যান আছে বস, যদি আপনি শুনেন তাহলে আমি বলতে পারি। শুনি। আমরা একটা গেট টুগেদার অ্যারেঞ্জমেন্ট করব, আর সেখানে সমস্ত বিজনেসম্যানদের ইনভাইট করব। তাহলে কি লাভ হবে? সেখানে যেহেতু সব বিজনেসম্যানরা আসবে, সেহেতু তরুলতার ভাই আজিম এহসান, নাজমুল খান আর তার ছেলে নাহিদ খানও আসবে। তারা এলে আমরা তাদেরকে বন্দি করে খুব সহজেই তরুলতা অবধি পৌঁছে যাব। আর এর মাঝে আমি নীলাভ খানের সাথে আলাদা কথা বলে তাকেও ইনভাইট করে নিব। জমশেদ সফিদের কথাই বেশ খুশি হলেন। এতদিনে তুমি একটা কাজের কথা বলছো সাফেদ। তো পরশুদিন গেট টুগেদারের আয়োজন করা হোক। এদিকে আয়ুর নেকলেসে থাকা মাইক্রোফোনের সাহায্যে তরু তাদের সব কথাই শুনতে পায়। বাহ, গেট টুগেদার হবে, বেশ ভালো তো, হোক। পরের দিন তাজিম নিজের অফিসে বসেছিল, তখনই তার বিয়ে দরজায় নক করে। ভেতরে আসো। বিয়ের ভেতরে এসে তাজিমের দিকে একটা কার্ড এগিয়ে দিয়ে বলে। তাজিম ভুরু কুচকে একবার বিয়ের দিকে তাকালো, তারপর তাকে চলে যেতে বলে কার্ডটি উল্টে পাল্টে দেখতে লাগলো। বলে রাখা ভালো, তাজিম জানে না যে নেরখুনি জসিম হচ্ছে জমশেদের একমাত্র ছেলে, কারণ যারা তাকে শুধুমাত্র জসিমের নামটাই বলেছিল। আর যেহেতু সে বিদেশে ছিল, সেহেতু সে জমশেদের ব্যাপারে খুব একটা জানে না, শুধু জানে সে খুব বড় মাপের বিজনেসম্যান। বেশ ভালোই, সেখানে গেলে তাদের সাথে পরিচয় হতে পারবো। এদিকে নাজমুল আর নাহিদও একই ইনভিটেশন কার্ড পেয়েছে, আর তারাও সেখানে যাবে বলে ঠিক করেছে। নীলাভ পুরো 1 সপ্তাহ ছুটি কাটিয়ে আজকে অফিসে এসেছে। নিজের ডেস্কে বসা মাত্রই সাফেদ তার দিকে ইনভিটেশন কার্ড এগিয়ে দেয়। এসপি সাহেব, শুনলাম আপনার ছেলে মেয়ে হয়েছে। নীলাভ হাসি মুখে বলল, হ্যাঁ মিস্টার শাহরিয়ার, আপনি ঠিকই শুনেছেন। শুনে ভালো লাগলো, তবে আমি এখানে এসেছি অন্য একটা কাজে। আসলে আপনি তো জানেনই যে আমার পিছনে অনেক বড় শত্রু আছে, যারা আমাকে মেরে ফেলতে চায়। আগামীকালকে বিজনেসম্যান শমশেদ হায়দারের সাথে আমি যৌথভাবে একটা গেট টুগেদার আয়োজন করব। আমি চাই আপনি সেখানে উপস্থিতি থাকুন। আপনি চান আমি সেখানে উপস্থিত থাকি? হ্যাঁ এমপি সাহেব। আপনি কি প্রোটেকশন চান নাকি পার্সোনাল ইনভাইট করেছেন? হ্যাঁ এসিপি সাহেব,
আমি আপনাকে পার্সোনালি ইনভাইট করছি এসিপি সাহেব, আর ব্যক্তিগতভাবে আপনি এলে আমি অনেক খুশি হব। আশা করি আপনি আসবেন। আমি চেষ্টা করবো যেতে। সাপেতে একটা হাসি দিয়ে উঠে চলে গেল। নীলাভ কাজের ফাঁকে ফাঁকে বেশ কয়েকবার বাড়িতে কল দিয়ে নীর আর নৌশির খোঁজ নিয়েছে। কাঙ্ক্ষিত দিনটি এসে পড়ে। এদিকে আয়ু বারবার আয়নার নেকলেসটি দেখছে। তরু বলেছে এটাই 3 দিনের টাইম লাগানো আছে। আজকে যদি কোনোভাবে তরু এই নেকলেসটি না খুলে দেয় তাহলে আমি তো শেষ হয়ে যাব। না, সেইভাবে হোক, আমাকে এটা খুলতেই হবে। আয়ুর ভাবনার মাঝে জসিম পেছন থেকে এসে তাকে জড়িয়ে ধরে। আয়ু ডার্লিং, কি ভাবছো? আয়ু জসিমের দিকে ফিরতেই জসিমের নজর আয়ুর গলায় থাকা নেকলেসটির ওপর পড়ে। ডার্লিং, এটা তো অনেক সুন্দর, কে দিয়েছে? জসিম নেকলেসটি ধরতে যাবে কিন্তু আয়ু বাধা দেয়। বেবি, এটার কথা বাদ দাও। আজকে আমি কি পরবো বলো তো? তুমি কিছু না পরলেই বেশি সুন্দর লাগে। জসিমের কথা শুনে আয়ু উপরে উপরে হাসলো। ভেতরে ভেতরে জসিমকে গালিগালাজ করছিল। শালা, আজকে তোদের শেষ দিন, তারপর আমি একদম মুক্ত। আমি দেশেই থাকবো না, আবারও লন্ডনে চলে যাব। তারপর একটা বড়লোক ছেলে দেখে বিয়ে করে নেব। আজকে বাঁচতে পারলে আর জীবনেও এদেশে পা রাখবো না। সন্ধ্যা নামতেই তরুসহ ওলফ স্কোয়াডের বাকি সবাই রেডি হতে শুরু করে। আজকে তাদের ফাইনাল ব্যাটেল। দীর্ঘ 13 বছর পর চলা যুদ্ধ শেষ হবে। গেট টুগেদার জন্য রেন্টে নেওয়া কমিউনিটি সেন্টার ইতিমধ্যে মানুষজন জড়ো হতে শুরু করেছে। রাত 9টার দিকে নীলাভসহ নাজমুল নাহিদও সেখানে উপস্থিত হয়। তাজিম কিছুক্ষণ আগে সেখানে এসেছে। চারদিকে আলোয় আলোয় ঝলমলে। তাজিমকে দেখে নাহিদ তার দিকে এগিয়ে যায়। বোনকে লুকিয়ে কতদিন রাখতে পারবো? আমিও দেখে নেব। হায়, এক বোনকে লুকিয়ে রেখেছি, বেশি বাড়াবাড়ি করলে আর এক বোনকেও লুকিয়ে ফেলবো, তারপর দেখবো তুমি কি কি করতে পারো। কথাটা শুনে নাহিদ ভীষণ রেগে যায়। সে কিছু বলতে যাবে তার আগে সেখানে সাফেদ আসে। গুড ইভিনিং মিস্টার খান অ্যান্ড মিস্টার হাসান, আপনারা এসেছেন দেখে আমার খুব ভালো লাগলো। কিছুক্ষণ পরেই আমাদের আয়োজন শুরু হবে, প্লিজ হ্যাভ এ সিট। সাফেদের কথায় তাজিম আর নাহিদ দুজনেই মুখ ঘুরিয়ে স্টেজের সামনে গিয়ে বসে। নীলাভ একটা চেয়ারে চুপচাপ বসে আছে। সে অনেকবার ভেবেছিল আসবে না, কিন্তু বাড়িতে গেলে অনেক বেশি তরুর কথা মনে পড়ে, তাই এসেছে। সবাই বসতেই আয়ু স্টেজে ওঠে। আয়ুকে এখানে দেখে নাহিদ, নাজমুল আর নীলাভ অবাক হয়ে যায়। আয়ুর পরনে গ্রুপ টপস, হাতে মাইক নিয়ে সবার উদ্দেশ্যে বলে, আজকের জন্য আমি এখানে অ্যাঙ্কর হিসেবে এসেছি। আজকে পার্টিতে আমি পরিচালনা করব। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আপনাদের প্রত্যেকের সামনে ফ্যান্স মাস্ক রাখা রয়েছে। দেখুন সবাই, সেটা পরে আজকের আয়োজন স্পাইক করুন। আয়ুর কথা মোতাবেক সবাই সেই মাস্কটা পরে নেয়। তারপর মিউজিক বাজতে শুরু করে। হঠাৎ অনেকগুলো মেয়ে আর ছেলে এসে সবাইকে চেয়ার থেকে টেনে স্টেজে নিয়ে যায়। তারপর নাচতে শুরু করে। নীলাভ তো এসব থেকে বেরিয়ে এক সাইডে দাঁড়িয়েছিল। কমফর্ট ফিল করার জন্য সে একটা কালো মাস্ক পরেছে। কালো ছুটের সাথে কালো মাস্ক সব মিলিয়ে তাকে একদম মাফিয়া টাইপ লাগছে। সে দাঁড়িয়ে দাঁড়িয়ে সফট ড্রিঙ্কস খাচ্ছিল। তখনই একজনের মেয়েলি হাত তাকে পেছন থেকে জড়িয়ে ধরে। নীলাভ আশ্চর্য হয়ে পেছনে ঘুরতেই চোখ জোড়া শীতল হয়ে যায়। সামনে থাকা মেয়েটি মাস্ক পরা থাকলেও তাকে চিনতে নীলাভে 2 সেকেন্ডও লাগেনি। মেয়েটি হচ্ছে তরুলতা। তরুর পরনে ডার্ক মেরুন রঙের লুজ শার্ট আর ব্ল্যাক রিপোর্ট প্যান্টস, মুখেও রেড মাস্ক। নীলাভ কিছু বুঝে ওঠার আগেই তরু তার হাত ধরে স্টেজে নিয়ে গিয়ে কাপল ডান্স করতে লাগে। নীলাভ তো তরুকে দেখতে ব্যস্ত। তরু তাকে যেভাবে নাচাচ্ছে সে ঠিক সেভাবেই নাচছে। তরু নিচে 2 হাত দ্বারা নীলাভের গলা জড়িয়ে ধরে ফিসফিসে বলল, ইউ আর লুকিং সো হট। প্লিজ তরু, এভাবে চলে যাস না। আমি পারছি না তোকে ছাড়া থাকতে। কেন পারছো না? আগে তো বেশ পারতে। নীলাভ নিশ্চুপ হয়ে গেল। তরু আবারও বলে উঠল, আবারও অভ্যেস হয়ে যাবে। আমারও প্রথম প্রথম এরকম হতো, তারপর অভ্যেস হয়ে গেছে। নীলাভ তরুর কোমর চেপে ধরে তরুকে নিজের কাছে এনে বলে, তরু, শেষবারের মতো বলছে, প্লিজ শুধু একবার সবার কাছে ক্ষমা চেয়ে নে। কথাটা শুনি তরু শীতল কণ্ঠে বলল, নো, ক্ষমা তো দূর, আমি আর যাবই না সেখানে। নীলাভ আর কিছু বলার আগে তরু তাকে সরিয়ে দিয়ে ভিড়ের মাঝে হারিয়ে যায়। নীলাভ অনেক খোঁজাখুঁজি করেও কিন্তু তরুকে আর কোথাও খুঁজে পায় না। রাত 1টার দিকে পার্টি শেষ হয়ে যায়। নীলাভ চোখ মেলে দেখে তাকে একটা চেয়ারে বেঁধে রাখা হয়েছে। সে চোখ মেলে রাখতে পারছিল না। তখনই মনে পড়ে
খাওয়া দাওয়ার এক পর্যায়ে সে জ্ঞান হারিয়ে ফেলেছিল। নীলাভ বহু কষ্টে আশেপাশে তাকিয়ে দেখতে পায় দুপাশে নাজমুল, নাহিদ আর তাজিমকেও আটকে রাখা হয়েছে। তখনই কেউ একজন তাদের মুখ বরাবর পানি ঢেলে দেয়, ফলে সবার ঘুম ঘুম ভাবটা কেটে যায়। সামনে চারজন চোখ মেলে দেখে তাদের সামনে সাফেদ, জমশেদ, আয়ু আর জসিম বসে আছে। নীলাভ আশেপাশে তাকিয়ে দেখে স্টেজের উপরে তাদের বেঁধে রাখা হয়েছে। তারা চারজন জিজ্ঞাসু দৃষ্টিতে সাফেদের দিকে তাকাতে সাফেদ হাসতে হাসতে বলল, তোদের মনে অনেক প্রশ্ন জাগছে, কেন তোদেরকে এভাবে বেঁধে রাখা হয়েছে? তাহলে শুন, তোদেরকে টুপ হিসেবে ব্যবহার করার জন্যই এভাবে বেঁধে রাখা হয়েছে। কথায় আছে না, কান টানলেই মাথা আসে। আর মাথাটা কি জানিস? তানা চৌধুরী রূপে থাকা তোদের তরুলতা এহসান। আয়ু চুপচাপ দাঁড়িয়ে সবার কাহিনী দেখছে। রাত 12টা বাজার পর সে বুঝে গেছে যে তরু তাকে ভয় দেখানোর জন্য বোমের কথা বলেছিল। আসলে তো নেকলেসে কোনো বোম ছিল না, কিন্তু এই কথাটা জমশেদ বা জসিম জানলে তাকে পুঁতে ফেলবে বোকামি করার জন্য। সেজন্য এখন চুপ থাকাই শ্রেয়। নীলাভ বলল, তরুকে দিয়ে আপনারা কি করবেন? ওর সাথে আপনাদের কিসের শত্রুতা? জমশেদ উচ্চস্বরে হেসে উঠল, হাতে থাকা গ্লাসে চুমুক দিয়ে বলল, ও আমাদের পথের কাঁটা। জমশেদ আয়ুকে ডেকে নীলাভকে দেখিয়ে বলল, উনি তো নীলাভ খান, তাই না? এহসানের ওয়াইফ পার্টনার। আয়ু উপনিস মাথা নাড়ে। এদিকে নীলাভ তো রাগে গজগজ করছে, নিজের হাতের বাঁধন খোলার আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু পারছে না। সাফেদ, দেরি করো না, তরুলতা এহসানকে খবর পাঠাও। তার প্রেম পাখিকে খাঁচায় বন্দি করে ফেলেছি, এসে যেন ছাড়িয়ে নিয়ে যায়। কথাটা বলেই জামশেদ হাসতে লাগলো। সাফেদ নিজের ফোনটা বের করতে যাবে, তার আগে কেউ একজন চেঁচিয়ে বলে ওঠে, তার কোনো প্রয়োজন হবে না, তরুলতা এহসান ইজ হিয়ার। কথাটা শুনে পেছনে তাকাতে সবাই থমকে যায়। তরু ঘাড় কাত করে হেঁটে হেঁটে তার দিকে আসছে। তরু এক হাতে মুখের মাস্কটা সরিয়ে বাঁকা হেসে বলল, তোদের অনেক শখ তাই না আমাকে সামনাসামনি দেখার? নে, লাস্ট বারের মতো মন ভরে দেখে নে। তরুকে দেখে সাফেদ ভয়ে ভয়ে ঢোক গিলতে থাকা গানটা তরুর দিকে তাক করলো, কিন্তু হঠাৎ করে জসিম তাকে থামিয়ে দেয়। তারপর তরুর দিকে ইশারা করে লিপস বাইট করে বলে, ডোন্ট শুট হার। জসিমের কথায় জমশেদ, আয়ু সহ সাফেদ অবাক চোখে তাকায়। জমশেদ বলল, ওকে শুট করো সাফেদ। জসিম ঘর আপত্তি জানায়, নো ড্যাড, আই ওয়ান্ট হার। জমশেদ ভীতু গলায় বলল, বাজে কথা বলিস না জসিম, ও কিন্তু যেই সেই মাল নয়। জসিম বসা থেকে উঠে তরুর দিকে এগোতে এগোতে বলল, ও কি মানুষ নাকি পরী? আমি একবার কাছ থেকে ছুঁয়ে দেখতে চাই। আহা, ওকে দেখেই আমি পাগল হয়ে যাচ্ছি। এত সুন্দরী মেয়ে আমি এর আগে কখনো দেখিনি। সাফেদ কাঁপা কাঁপা কণ্ঠে বলল, ওদিকে যেও না। কামন, ও যত যাই হোক না কেন, পরিশেষে একটা মেয়েই তো, আমার কিছুই করতে পারবে না। জসিম তরুর একদম কাছে গিয়ে তরুর চারপাশে ঘুরতে লাগলো। তোর শুধু ঘাড় কাত করে জসিমের দিকে তাকিয়ে আছে। এদিকে জসিমের কথা শুনে নীলাভ পারছে না তাকে কাছে চিবিয়ে খেতে। অবশ্য জসিমের মতো একটা নিকৃষ্ট মানুষরূপী পশুকে খাওয়ার মতো রুচিও হচ্ছে না নীলাভের। ইতিমধ্যে সে বুঝতে পেরেছে তোর কেন সবসময় তাদের আগে পিছনে গার্ডস লাগিয়ে রাখতো। সে গার্ডসগুলো হয়তো আজকে তাদের ফলো করেনি। কেন করেনি সেটাই নীলাভ বুঝতে পারছে না। জসিম তরুকে স্পর্শ করতে যাবে, সেই মুহূর্তেই তরু জসিমের হাত মুচড়ে ধরে। জমশেদ তোর ছেলের অবস্থা খারাপ দেখে তোরকে শ্যুট করার জন্য গান তাক করতেই আশপাশ থেকে অনেকগুলো কালো পোশাকধারী লোক বেরিয়ে আসে, সবাইকে ঘেরাও করে ফেলে। জমশেদ তরুকে শ্যুট তো করে, কিন্তু অদ্ভুতভাবে তার গান ফাঁকা ছিল। কয়েক সেকেন্ডের মধ্যেই উপস্থিত সবাই উলফ স্কোয়াডের আন্ডারে চলে যায়। নীলাভ চোখ বড় বড় করে সব কিছু দেখছে। সে আজকে অনেক দিন পর আবারও সেই একই পোশাকধারী লোকেদের দেখতে পেয়েছে, যাদেরকে সে রেনবো ক্লাবেই দেখেছিল। সবার পোশাকে বড় বড় করে লেখা উলফ স্কোয়াড, তারপর স্পেসিফিক একটা ওয়ার্ড। দুজন লোক গিয়ে তরুর জন্য একটা চেয়ার এনে দিতেই তোর সেখানে আলসি ভঙ্গিমায় বসে পড়ে। সিনিয়র বি, ওনাদের হাতের বাঁধনগুলো খুলে দে। কালো মাস্ক পরে থাকায় বিভান গিয়ে নীলাভের সামনে দাঁড়ালো। তারপরও কালো পোশাক আর বুকের বাম সাইডে লেখা উলফ স্কোয়াড বি। বিভান এক এক করে সবার হাতে বাঁধন খুলে দিল। এখন
রাত্রি 2টা বাজে। নীলাপ তরুর দিকে এগিয়ে যেতে নিলে তরু থামিয়ে দিয়ে বলে, ওখানেই বসে থাকো, তোমাদের জন্য সারপ্রাইজ আছে। নীলাপ পুনরায় চেয়ারে বসে বলল। নাহিদ, নাজমুল আর তাজিমও একে অপরের দিকে তাকাচ্ছে বারবার। কি হচ্ছে কেউই কিছু বুঝতে পারছে না। তখনই সবাইকে অবাক করে দিয়ে কয়েকজন গার্ডস মিলে যারা সাবিনা, জোহরা, সাফন আর মাইশাকে নিয়ে আসে। সে সাথে এনিমিনি, নিট আর নৌশিকে সাথে করে নিয়ে এসেছে। নাহিদ বলল, মা যারা, তোরা এখানে কি করছো? যারা ঘুমন্ত জিদানকে নিয়ে একটা চেয়ারে বসতে বসতে বলে, আমি তো নিজের রুমে শুয়েছিলাম, তখনই আপু কল দিয়ে বলল মাকে নিয়ে বাড়ির বাহিরে এসে দাঁড়াতে, সঙ্গে নীর আর নৌশিকেও আনতে বলল। আমরা বাহিরে এসে দাঁড়ানো মাত্রই একটা গাড়ি আমাদেরকে জোর করে এখানে নিয়ে এলো। যারা কথাই নাহিদ রেগে গেল। ও বলল আর তুমি ওর কথা মতো বাইরে চলে এলে? যারা উত্তর দিল না। তাজিম মায়ের দিকে তাকিয়ে বুঝলো ওদেরকেও তরু একইভাবে এখানে এনেছে। কথার মাঝেই তরু রাজভারী কণ্ঠে ডাক দিল, এনিমিনি, ওদেরকে এদিকে দিয়ে যাও। তোর কথা মতো এনিমিনি নীরার নৌশিকে তরুর কাছে নিয়ে গেল। তরু দুহাতে দুজনকে কোলে নিল। দুজনেই ঘুমিয়ে আছে। তরু খুব ভালোভাবে ওদেরকে পর করে একটা স্বস্তির নিঃশ্বাস ফেল। ওদেরকে খাইয়েছো? জি কুইন। মনে তো হয় না, চেহারা কেমন ফ্যাকাশে দেখাচ্ছে কেন? কুইন, ওরা একটু বেশি ফর্সাতো, তাই অন্ধকারে আপনার কাছে এরকম লাগছে। তরু রাগী চোখে এনিমির দিকে তাকাই। তোমাদের মনে হচ্ছে আমি অন্ধকারে ভুল দেখছি? না না কুইন, মিনির কথায় কিছু মনে করবেন না। আসলে প্রিন্স আর প্রিন্সেস তো মা ছাড়া আছে, সেই জন্যই চেহারায় একটু দুঃখী দুঃখী ভাব আছে। কথাটা শুনে তরুর আর কথা বাড়ালো না। ওদের জন্য মশারিযুক্ত দোলনার ব্যবস্থা করো, কুইক, এখানে অনেক মশা। তোর কথা মতো মশারিযুক্ত দোলনা আনা হলো। তরু সেখানে নীরা নৌশিকে শুইয়ে দিল। তারপর যারার উদ্দেশ্যে বলল, জিদান কেউ এখানে শুইয়ে দে। আমাকে নিয়ে আপনাদের মনে যেসব অভিযোগ আছে সেই সব কিছুর সমাপ্তি হবে আজকে। সিনিয়রে জসিমকে আনো। আফিক গিয়ে জসিমকে আনলো। তরু আচমকা নিজের পকেট থেকে একটা গান বের করে সেটা জসিমের মাথায় ঠেকিয়ে বলল, কিভাবে আর কেন নেহা খানকে খুন করেছিলি সবার সামনে এক্সপ্লেন কর, নইলে এই গানে থাকা 6টা গুলি তোর মাথায় ঢুকিয়ে দেব। তোর কথা শুনে সামনে বসা থাকা সবাই চমকে গেল। অবাক চোখে জসিমের দিকে তাকালো। তাজিম বসা থেকে উঠে জসিমের দিকে এগিয়ে এলো। এটা জসিম, নেহার খুনি। তাজিম এসেই জসিমের মুখ বরাবর দুটো পাঞ্চ বসিয়ে দিল। তোর কিছুই বলল না। তাজিম ইচ্ছে মতো মারতে লাগলো জসিমকে। নীলাপ সহ খান ফ্যামিলির সবাই শুধু অবাক চোখে তাকিয়ে রইল তাদের দিকে। জসিম কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আমি বলছি। জসিম মাটিতে বসেই বলতে শুরু করলো, নেহার সাথে আমার রিলেশন ছিল, ও আমাকে ভালোবাসতো। মেয়েটা বড্ড বোকা ছিল, আমি যাই বলতাম তাই শুনতো। কিন্তু একদিন নেহা জেনে যায় যে আমার আরো অনেক মেয়ের সাথে সম্পর্ক আছে। আমি ওকে অনেক বোঝানোর চেষ্টা করি, কিন্তু ও আমার কোনো কথাই শুনেনি। আমরা একই স্যারের কাছে প্রাইভেট পড়তাম, যদিও আমি শুধুমাত্র টাইম পাস করার জন্য যেতাম। তো সেদিন ওর বাড়িতে ফিরতে সন্ধ্যা হয়ে যায়। আমি আর আমার গ্যাংয়ের কয়েকজন মিলে সেদিন একটা মেয়েকে রেপ করি। রাস্তার পাশে মেয়েটাকে নামিয়ে দিয়ে ওয়ার্নিং দিচ্ছিলাম যেন এই ব্যাপারে কাউকে কিছু না বলে। মেয়েটা ভয় পেয়ে আমাদের কথায় রাজি হয়ে যায়। মেয়েটা চলে যেতেই নেহার ফোন বেজে ওঠে। আমরা ডান দিকে তাকিয়ে দেখি নেহা বই হাতে দাঁড়িয়ে আছে, তার ফোনটা অফ করার চেষ্টা করছে। আমাদের দেখা মাত্র নেহা দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। পরের দিন আমি কয়েকজনকে নিয়ে নেহার বাড়িতে গিয়ে ওকে অনেকবার থ্রেট দিই, কিন্তু নেহা উল্টে আমাদেরকে ভয় দেখাচ্ছিল। ও বলছিল ও নাকি সবাইকে এই ব্যাপারে বলে দেবে। বাঘ বিতণ্ডায় এক পর্যায়ে আমি ওর পেটে ছুরি ঢুকিয়ে দিই। আমার মাথা ঠিক ছিল না তখন। যতক্ষণে বুঝলাম যে কি করে ফেলেছি ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। সেই সময় দেখলাম একটা মেয়ে আমাদের দিকে ছুটে আসছে। মেয়েটাকে দেখে আমরা সেখান থেকে পালিয়ে যাই। মেয়েটাও আমাদের পিছু আসতে নিচ্ছিল, কিন্তু নেহাকে রেখে আসতে পারেনি। জসিমের কথার মাঝেই তরু হাসতে লাগলো। তার সে ভয়ানক হাসির শব্দে সবার শরীর হিম হয়ে আসে। নীলাপ যেন নিজের জায়গাতেই জমে গেছে। তরু এগিয়ে এসে নীলাপের দিকে, নীলাপের মুখ বরাবর ঝুঁকে গিয়ে হাতে থাকা গানটা দিয়ে তার গালে স্লাইড করতে করতে বলো, কি সিআইডি অফিসার, বিশ্বাস করলেন তো ওর কথা, নাকি প্রমাণ চাই? পাশ থেকে নাহিদ বলে উঠল, আমরা ওই ছেলেটার কথা বিশ্বাস করি না। কে বলতে পারে, হয়তো ওকে তুই এসব বলতে বাধ্য করেছিস। সাবিনা বসা থেকে উঠে তরুর দিকে এগিয়ে এসে বলেন,
ওই যদি আমার মেয়েকে খুন করে থাকে তাহলে ছুরি থেকে শুধুমাত্র তোরই হাতে ছাপ পাওয়া গিয়েছিল কেন? তরু বাঁকা এসে সাবিনার দিকে তাকালো, এগিয়ে গিয়ে বলল, কারণ ওদের হাতে গ্লাভস ছিল, সেই জন্যই ওদের হাতের ছাপ পাওয়া যায়নি। এবার জোহরা মুখ বাঁকি বলে উঠলেন, তুই নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য ওদেরকে বন্দি করে রেখে এসব কথা বলাচ্ছিস? সেসব তো বোঝাই যাচ্ছে। আমাদেরকে ভুলভাল বোঝাতে আসিস না তরু। যার নিজের মায়ের কথায় ভীষণ অবাক হলো। ওনার কথায় কিছু যায় আসে না। যেখানে জসিম নিজের থেকেই স্বীকার করছে, সেখানে আইন নিশ্চয়ই এবার পুরো বিষয়টা তদন্ত করবে, আর আমার বোন নির্দোষ হলেও প্রমাণিত হবে। জোহরা সাবিনার কাছে এগিয়ে গিয়ে বলেন, একদম এদের কথা বিশ্বাস করবেন না আপা। এরা এই মেয়েটাকে বাঁচানোর জন্য এরকম কাহিনী সাজিয়েছে। নীলাভ বাবা নিজের চোখে দেখেছিল এই মেয়েটাই খুন করেছে। নীলাভ শান্ত কণ্ঠে বলে ওঠে, আমি সেদিন তরুকে ছুরি ঢোকাতে দেখিনি, শুধুমাত্র ছুরিটা বের করতে দেখেছি। এই কথাটা আমি আগেই বলেছি তোমাদেরকে। হয়তো তখন ছুরিতে তরুর হাতের ছাপ পড়েছিল। নীলাভ, তুই তো চুপ থাক। তোর কথা এমন কোনো কাজেই আসবে না। নিজের বউকে বাঁচানোর জন্য এখন তুই যা ইচ্ছা তাই বলবি। তোমরা এত কিছুর পরেও কেন তরুকে বিশ্বাস করছো না? বাবা, আপনি এখনো বিশ্বাস করার কথা বলছেন? নিজেদের চোখেই তো দেখছেন কিভাবে গ্যাং নিয়ে মাস্তানি করছে। এখন তো আমি আরো বেশি শিওর যে তরুই আমার বোনকে খুন করেছিল। নাহিদ বাবা একদম ঠিক বলেছে। আমি তো সেটাই বোঝাতে চাইছি। তাদের এক একজনে এক একটা কথা শুনে তরু হাসতে লাগলো। তার হাসির বিকট শব্দ সবাই চুপ হয়ে গেল। তরু হাসতে হাসতে নীলাভের সামনে এসে দাঁড়িয়ে সিরিয়াস কণ্ঠে বলতে লাগলো, প্রেম, তুমিই বলো, তুমি আমায় বিশ্বাস করেছো তো? নীলাভ অসহায় চোখে তরুর দিকে তাকায়। তরু এবার রেগে মেগে নীলাভের শার্টের কলার চেপে ধরে টেনে ওঠালো। চুপ করে থাকবি না? বল, বিশ্বাস করেছিস আমায়?